আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করবো ন্যাচারাল ফাইবার নিয়ে। ন্যাচারাল ফাইবারের মধ্যে রয়েছে জুট, উল, সিল্ক এবং কটন। আজকে আমরা শুধু আলোচনা করব কটন নিয়ে, কারণ কটনের চাহিদা পৃথিবীতে শেষ হবে না। চলুন আমরা শুরু করি কটন নিয়ে একটু হালকা পাতলা আলোচনা। এরপর আমরা কিভাবে ধাপে ধাপে কটন থেকে কটন ফাইবার থেকে ফেব্রিক, ফেব্রিক থেকে ফিনিশড প্রোডাক্ট, এগুলো নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব। আসুন শুরু করা যাক কটন নিয়ে। প্রথমে আমরা বলি ন্যাচারাল ফাইবার। ন্যাচারাল ফাইবার কাকে বলে? আপনারা জানেন যে ন্যাচারাল ফাইবার হচ্ছে যে ফাইবার গুলা বা তন্তুগুলা, আঁশগুলা প্রকৃতি থেকে সংগ্রহ করা হয়, ওগুলাকে ন্যাচারাল ফাইবার বলে। এর মধ্যে ন্যাচারাল ফাইবারের মধ্যে রয়েছে জুট, তারপর রয়েছে সিল্ক, তারপর রয়েছে উল এবং কি কটন। আজকে আমরা শুধু কটন নিয়ে একটু আলোচনা করব আর এগুলোর হালকা পাতলা বিশ্লেষণ করব। কটন, আচ্ছা, জুট। আপনারা জানেন তো জুট হচ্ছে ন্যাচারাল ফাইবারের মধ্যে অন্যতম। আমাদের ফরিদপুরে জুটের চাষ অনেক বেশি, আর জুটকে আমাদের দেশে বলা হয় সোনালী আঁশ। সোনালী আঁশ, কারণ এই জুট রপ্তানি করে আমাদের দেশের অর্থনৈতিক চাহিদা মেটাতো এক সময়। যেমন আমাদের এখন রেমিটেন্স বেশি আসে। রেমিটেন্স বলতে কি, অর্থনীতির একটা বিশাল বিশাল অংশ নির্ভর করে গার্মেন্টস, মানে বৈদেশিক মুদ্রা, বৈদেশিক মুদ্রা। তো ওই সময়ে জুটের চাহিদা অনেক ছিল। যে ভারতীয় উপমহাদেশে জুট রপ্তানি করতো তার বেশিরভাগ উৎপন্ন হতো আমাদের বাংলাদেশে। ওই জন্য এটাকে বলা হয় বাংলাদেশের অর্থনীতি, বা ভারত মহাদেশের অর্থনীতি নির্ভর করতো বাংলাদেশের উপরে। ওই জন্য এই শস্য, মানে এই অর্থকারী ফসলকে বলা হতো সোনালী আঁশ। তো ওই সময়ে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে কটন নিয়ে। কটন ওই সময়ে 1861 থেকে 66-তে আমেরিকার গৃহযুদ্ধ হয়েছিল। আমি এগুলা বলতেছি, এগুলো সব রিলেটেড, ওই জন্য, অন্য কিছু না। গৃহযুদ্ধ, এগুলো ধাপে ধাপে আপনি কটনের ইতিহাস যখন আলোচনা করবো, এগুলো ধাপে ধাপে আপনারা জানতে পারবেন। শুধু আজকে আমি হিন্টস দিচ্ছি। আমেরিকা স্বাধীন হচ্ছে 1876 সালে। আমেরিকা স্বাধীনতা লাভ করে। তো ওই সময়ে কটনটা আমেরিকার জন্য, যেমন বাংলাদেশের জুটের একটা যুগ গিয়েছে, আর আমেরিকা তখন স্বাধীনতার পরে ওদের অর্থকারী ফসল হচ্ছে কটন, অর্থকারী ফসল। মানে অর্থনীতির 60% নির্ভর করত কটনের উপরে। ওইরকম আমাদের বাংলাদেশের সোনালী আঁশ বা জুটটা আমাদের 60, মেবি মেবি 60% বা 40% অর্থনীতিতে ওরা কন্ট্রিবিউট করত, অবদান রাখত।
যখন জুট ন্যাচারাল ফাইবারের আমরা জুট পর্ব যাব, তখন জুটের ইতিহাস এবং কি ঐতিহ্য, জুটের ওই সময় কি চাহিদা ছিল, এগুলা নিয়ে আমরা যখন জুট আলোচনা করব তখন জুট সম্পর্কে বলবো। আজকে আমরা শুধু বলবো কটন নিয়ে। তো ওই রকম আমেরিকার অর্থনৈতিক ফসল ছিল তখন, মানে অর্থনীতিতে 60% উপরে কন্ট্রিবিউশন করতো কটন। ওই জন্য কটনকে বলতো হোয়াইট গোল্ড। হোয়াইট গোল্ড, আবার আমাদের দেশে হোয়াইট গোল্ডকে বলা হয় চিংড়িকে, সাদা চিংড়িকে হোয়াইট গোল্ড বলা হয়। এগুলো যারা আপনারা ইন্টারন্যাশনাল বা সাধারণ জ্ঞান পড়ায়, এগুলো আপনারা জানতে পারবেন। আজকে আমি শুধু আলোচনা করব ওই রিলেটেড যে কথাগুলো আসবে ওইগুলো আলোচনা করবো, অন্য কিছু না। এ পর্যন্ত বুঝতে পারছেন আশা করি। তো কটনকে তখন আমেরিকা বা তৎকালীন যে আমেরিকার মধ্যে দুইটা অংশ ছিল, একটা সাউথ ছিল একটা নর্থ ছিল, দুইজনই মানতো যে হোয়াইট গোল্ড হিসেবে। আর আমেরিকা তখন দুই ভাগ ছিল, একটা সাউথ একটা নর্থ। নর্থ সাউথের সাউথ হ্যাঁ, সাউথের অর্থনীতির 60% নির্ভর ছিল কটন, মানে 60% নির্ভর ছিল কটন। আর নর্থের অর্থনীতি নির্ভর ছিল কৃষি নির্ভর। তো সাউথের যে লোকজন ছিল বা যে সিনেটররা ছিল, ওরা বলতো যে হোয়াইট গোল্ড কটনকে, কারণ ক্ষমতা ওদের হাতে। কারণ কটনের তখন এত পরিমাণ দাম ছিল, তখন ওরা কটন রপ্তানি করে পৃথিবীর, মানে কি বলে এটাকে, পৃথিবীর অনেক বেশি মুদ্রা, বৈদেশিক মুদ্রা ওরা অর্জন করত। আর নর্থরা পারতো না ওদের, কারণ ওদের ইয়ে ছিল কৃষি নির্ভর। ওই জন্য তারা নাম দিয়েছিল কটনকে হোয়াইট গোল্ড। আমরা তো জানলাম ন্যাচারাল ফাইবার কোনটা কোনটা। ন্যাচারাল ফাইবার হচ্ছে, আমি আরেকবার বলি, ন্যাচারাল ফাইবার হচ্ছে জুট, উল, সিল্ক, কটন। আচ্ছা, জুট, জুটের একটু বলতে গেলে, জুটের যে পাট গাছ রয়েছে, জুটকে বলা হয় পাট গাছ। আপনারা যারা ফরিদপুরে বা বিভিন্ন জায়গায় জুট গাছ রয়েছে, আর অর্থনৈতিকভাবে চাষাবাদ করে বেশি ফরিদপুরে। আরেকটা জিনিস আমাদের আপনাদেরকে জানতে হবে, কোনটা অর্থকারী ফসল কোনটা খাদ্যশস্য। মানে যেটা রপ্তানি করবে ওটা হচ্ছে অর্থকারী ফসল, আর যেটা রপ্তানি করবে না, দেশের জন্য উৎপন্ন করে, ওটা খাদ্যশস্য। এখন আপনারা পাট, জুট বেশি উৎপন্ন হয় ফরিদপুরে, ওরা মানে পাট চাষ করে রপ্তানির জন্য। হ্যাঁ, ওই জন্য আপনি যেখানে সেখানে পাট মানে পাট দেখলে বুঝবেন না যে এটা কি বলে এটাকে অর্থকারী ফসল, বা এটা লাগানো হয়েছে রপ্তানি করার জন্য, অন্য কিছু করার জন্য না। ফরিদপুরে আপনি গেলে দেখবেন যে মাঠের উপর মাঠ, শুধু পাট গাছ আর পাট গাছ। এটা বেশি হয় বর্ষাকালে চাষ হয়, মেবি আমার ধারণা যেটা, বর্ষা। শুধু আমরা জানবো এখানের এই জুটের মধ্যে শুধু কাজে লাগে ওর আঁশগুলা। হ্যাঁ, পাতল। এই জুট থেকে আপনি ফিনিশ প্রোডাক্ট মানে ফিনিশ প্রোডাক্ট, আপনারা বুঝবেন ফিনিশ প্রোডাক্ট মানে এন্ড প্রোডাক্ট। ফিনিশ প্রোডাক্ট আপনারাও বুঝবেন এটা দেখে। আপনি মনে করলেন যে একটা সুতা, হ্যাঁ দেখলেন একটা সুতা, সুতা থেকে হলো কাপড়, কাপড় থেকে হলো আপনার এই টি শার্ট। তো এই টি শার্ট যখন আমার হাতে আসছে, এই টি শার্ট পুরা সবকিছু কমপ্লিট। হ্যাঁ,
ওইটাকে বলা হয় ফিনিশ প্রোডাক্ট। আপনি তো সুতা থেকে আপনি ইতিহাসটা জানেন না, ঠিক আছে, আপনি শুধু ফিনিশ প্রোডাক্টটা পাচ্ছেন, এটাই আর কি। তো পাটের কাজে লাগে আঁশ বা তন্তু। এই আঁশ বা তন্তু থেকে হয় পাটের ফাইবার, পাটের সুতা। এই সুতা থেকে আপনার আরো নিচে নিচে যেতে যেতে ওই আপনারা পান কি, বস্তা। এই বস্তাটা হচ্ছে ফিনিশড পাটের ফিনিশড প্রোডাক্ট, মানে এন্ডস প্রোডাক্ট, মানে সর্বশেষ অবস্থা আর কি, মানে সর্বশেষ মানে কি বলে পণ্য, এটা আর কি। এটা আপনি পাট শুধু জুটেরটা বললাম। এখন একটু আলোচনা করি উল নিয়ে। উল হচ্ছে বেড়ার, আপনারা দেখবেন যে বেড়ার পশম, বেড়ার পশম থেকে আপনার তৈরি করবে কি সুতা। পশম থেকে হবে, পশমরে বলা হয় তন্তু। এগুলা থেকে আমরা আঁশ, মানে আঁশ, আঁশ থেকে আমরা হবে সুতা। সুতা থেকে আপনার কি হবে, উল, জ্যাকেট, সোয়েটার, এগুলো হবে। আমরা এখান থেকে র মেটেরিয়ালস বা র প্রোডাক্ট হিসেবে, র মেটেরিয়ালস হিসেবে নিব কি, আঁশটা, মানে পশমটা নিব। জুট থেকে আমরা নিতেছি আঁশটা, এরকম কটন থেকে আমরা নিব আঁশ বা তন্তুটা। এরপরে আমরা এটা থেকে সুতা করব, সুতা থেকে ফেব্রিক হবে, ফেব্রিক থেকে আমাদের এরকম টি শার্ট হবে। সবকিছু আমরা এন্ডস প্রোডাক্ট হিসেবে বা ফিনিশ প্রোডাক্ট হিসেবে টি শার্ট পাবো, আমাদের কাজে লাগাবো। হ্যাঁ, এটাই। তো সুতা, আমি আবার বলতেছি, তন্তু থেকে হবে সুতা, সুতা থেকে কাপড়। এই কাপড়টাকে আমরা কেটে বিভিন্ন সাইজ করে আমরা এটাকে কি বানাবো, উপযোগী, আমাদের উপযোগী পণ্য বানাবো, আমাদের উপযোগী বা ব্যবহারযোগ্য যে কোনো কিছু তৈরি করব। মেন ইয়াটা হচ্ছে এখানে, তন্তু থেকে সুতা, সুতা থেকে কাপড়, এ পর্যন্ত। আমরা উলের র মেটেরিয়ালস কোনটা, ভেড়ার পশম। হ্যাঁ, ওই পশমটা হচ্ছে তন্তু আর কি, তন্তু বা আঁশ। সুতা থেকে কাপড়, এটাই ব্যাপারটা। আর রয়েছে সিল্ক। সিল্ক থেকে আমরা নিব ওই আঁশটাই নিব। সিল্কের অনেক কিছু ভেরিয়েশন রয়েছে, অনেক কিছু প্রক্রিয়াজাত করার পরে আমরা সিল্কের সুতাটা বা আঁশটা, আঁশ তৈরি করতেও সিল্কের প্রক্রিয়াজাত করা লাগে, বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। এরপরে আঁশ থেকে আমরা পাবো সুতা, সুতা থেকে আমরা পাবো কাপড় সিল্কের। এরকম ভাবে আমরা উল, সিল্ক, জুট, কটন। আচ্ছা, কটন আমি বলি যে কটন, কটন থেকে, কটনের আমরা নিব কি, আঁশটা নিব, মানে আঁশ, তন্তু। এরপরে এটা থেকে হবে সুতা, সুতা থেকে হবে কাপড়, ঠিক আছে। এ তন্তু, তন্তু থেকে সুতা তৈরি করতে একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয়, সুতা থেকে কাপড় তৈরি করতে আরেকটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। এগুলো হচ্ছে ফিজিক্যাল ম্যাটার। হ্যাঁ, আমরা তো শুধু দেখতেছি কাপড়, কিন্তু একটা প্রক্রিয়ার পরে আরেকটা প্রক্রিয়া, আমরা শুধু দেখতেছি আর কাপড় দেখছি, কিন্তু একটা প্রক্রিয়ার পরে আরেকটা প্রক্রিয়া যাচ্ছে, প্রক্রিয়া এরকম অনেকগুলো প্রক্রিয়া রয়েছে। এরপরে আমরা ফিনিশ প্রোডাক্টটা আমরা হাতে পাচ্ছি, এটাই। আজকে শুধু আমরা কটন নিয়ে একটু হালকা পাতলা আলোচনা করব। আর আমি বলিই নাই ন্যাচারাল ফাইবার কাকে বলে, আমি মুখে বলে দিচ্ছি। ন্যাচারাল ফাইবার হচ্ছে প্রকৃতি থেকে আমরা যেই ফাইবারটা আমরা র মেটেরিয়াল হিসেবে সংগ্রহ করি, ওগুলো হচ্ছে ন্যাচারাল ফাইবার।
আর ম্যানমেড ফাইবার হচ্ছে আমরা যেটা ল্যাবে উৎপন্ন করি, যে র মেটেরিয়াল, মানে সুতা তৈরিতে বা কাপড় তৈরিতে যে র মেটেরিয়ালটা, আমরা যে পার্টিকেলসটা আমরা কি বল ল্যাব থেকে উৎপন্ন করি, নিজেরা উৎপন্ন করি, মানে প্রকৃতিভাবে হয় না, মানে প্রাকৃতিকভাবে হয় না, ওইটাকে বলা হয় ম্যানমেড ফাইবার। ম্যানমেড ফাইবারের মধ্যে রয়েছে পলিস্টার, বিসকোস, রেয়ন, আরো অনেকগুলো। আজকে শুধু আমরা ন্যাচারাল ফাইবারের মধ্যে কটন নিয়ে একটু আলোচনা করব। আসুন শুরু করা যাক। কটন তো আপনারা চিনেনই, এটা হচ্ছে ন্যাচারাল ফাইবার। কটনকে আপনারা তো তুলা গাছ বললে বেশি চিনবেন। হ্যাঁ, তুলা গাছ। এই কটন গাছটা হবে 1 থেকে 2 মিটার লম্বা। কটন হচ্ছে অর্থকারী ফসল। হ্যাঁ, আমি আবারও বলছি, আরো একবার বলছিলাম যে বলেছি যে কটন একটা অর্থকারী ফসল। অর্থকারী ফসল আর খাদ্যশস্যের মধ্যে আমি পার্থক্য একবার বলেছি, আবারও বলতেছি। অর্থকারী ফসল হচ্ছে যেগুলো আমরা রপ্তানির উদ্দেশ্যে চাষ করি, ওগুলো হচ্ছে অর্থকারী ফসল। আর যেগুলো আমরা নিজেরাই খাওয়ার জন্য উৎপন্ন করি, ওগুলোকে খাদ্যশস্য বলে। এটাই। তো কটন হচ্ছে অর্থকারী ফসল, যেগুলো আমরা রপ্তানি, মানে এই র মেটেরিয়ালটা আমরা কি করব, রপ্তানি করতে পারি, বা আমাদের কাজে মানে আমাদের কাজে লাগানোর পরে ওই যে ফিনিশ প্রোডাক্টটা রয়েছে ওইটা আমরা বাইরের দেশে রপ্তানি করতে পারি। তো ওই দিক থেকে আমরা কটনকে বলা হয় অর্থকারী ফসল। যেমন আমাদের দেশে কটনের চাষ হয় যশোর জেলায়, আমেরিকা উৎপন্ন করতেছে, চায়না উৎপন্ন করতেছে, ইন্ডিয়া উৎপন্ন করতেছে, পাকিস্তান উৎপন্ন করতেছে। তো ওই জন্য ওরা এগুলাকে কি বলে, আমাদের দেশে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা অনেক বড়, গার্মেন্টস হাবটা অনেক বড়, ওই জন্য কি করতেছে, ওরা ওই দেশ থেকে তুলাটা আমাদের দেশে রপ্তানি করতেছে, আমরা ওই ওই দেশ থেকে তুলাটা ইম্পোর্ট করতেছি। তো ওদের দেশের জন্য এটা অর্থকারী ফসল। মানে আমাদের দেশ থেকে যদি আমরা রপ্তানি করতাম, ঠিক আছে, আমাদের ওই অর্থকারী ফসল। তা তুলোটা একদিক থেকে, তুলা গাছটা হচ্ছে একদিক থেকে অর্থকারী ফসল। তুলা গাছটা হয় 1 থেকে 2 মিটার লম্বা। আর এটা তাপমাত্রা 19 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হয় ওইটা জন্মাতে। হ্যাঁ, আর এটা জন্মাতে হয়, মাটিটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি ডেজার্ট, যেটা বলা হয় মরুভূমিতে এই গাছটা হবে না, খুবই রেয়ার, হয় না। তবে আফ্রিকাতে কিছু হয়। তবে ওইগুলার যে ফাইবার রয়েছে, ফাইবার গুলার কোয়ালিটি খুবই লো গ্রেডের। এগুলা দিয়ে কাপড় বেশি দিন টিকে না, ছিঁড়ে যায়। তো ওই জন্য মাটিটা খুব ভেরিয়েশন করে এই গাছ উৎপন্নের জন্য, বা ভালো ফাইবার সংগ্রহের জন্য, বা ভালো ফেব্রিক পাওয়ার জন্য। মানে ফাইবার যদি ভালো না হয়, আপনি ফেব্রিক উৎপন্ন করবেন কিভাবে? ভালো ফাইবার দিয়ে ভালো ফেব্রিক হবে, খারাপ ফাইবার দিয়ে খারাপ ফেব্রিক হবে, এটাই তো সাধারণ কথা। দোআঁশ মাটিটা খুবই গুরুত্বপূর্ণ। দোআঁশ মাটি। আর তুলা গাছের আমরা যেখান থেকে র মেটেরিয়াল কালেক্ট করব, র মেটেরিয়াল আমি লিখতেছি, ওইটা হচ্ছে তুলা গাছের ফল। ফল থেকে আমরা র মেটেরিয়াল কালেক্ট করব। আমি যদি এই পাশে একটু আঁকি ফলটাকে, মনে করলেন যে ফলটা এরকম, ফলের ভিতরে আপনি দেখবেন যে ছোট 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 সিড রয়েছে, বীজ আর কি। ওই চারপাশে পেঁচানো আঁশগুলা রয়েছে, এটা হচ্ছে সিড। আর এটা হচ্ছে আঁশগুলা রয়েছে হচ্ছে ফাইবার, যেটাকে ইংলিশে ফাইবার বলে আর বাংলায় তন্তু বলে বা আঁশ বলে, এটাই। তো আমরা এখান থেকে র মেটেরিয়াল হিসেবে কি নিব, ফাইবার।
এই আঁশগুলো নিব, ফাইবার থেকে ফেব্রিক হবে। আর এই সিড গুলো আমরা বাছাই করব, বাছাই করে এটা ফেলে দিতে পারে, ফেলে দিয়ে তো লাভ না। এখন এটা দিয়ে সিড দিয়ে বিভিন্ন কেমিক্যালস তৈরি করা হয়, যেমন কসমেটিক শিল্পে এই সিডের খুব চাহিদা রয়েছে। এখন কোনো কিছুই ফেলে দেওয়ার যোগ্য না, বিভিন্ন উপায়ে ইউজ করার জন্য নতুন নতুন টেকনোলজি আসতেছে, বিজ্ঞানীরা এটা নিয়ে নতুন নতুন গবেষণা করতেছে। আমরা শুধু এ ফলের যে অংশটা রয়েছে, ফল ফল থেকে আমরা কি নিব, ফাইবারটা নিব। তো আমরা কি কালেক্ট করব, প্রথমে কালেক্ট করব র মেটেরিয়াল। র মেটেরিয়াল হিসাবে আমরা কালেক্ট করব ফাইবার। তারপরে এটা থেকে হবে, ফাইবার থেকে হবে ফেব্রিক। এই ফাইবার থেকে ফেব্রিক হওয়ার জন্য মাঝখানে যতগুলো প্রক্রিয়া হয়, এগুলো এক একটা মনে করলেন যে এক একটা সাবজেক্টও বলা হয়। এবং র মেটেরিয়াল থেকে আপনি ফেব্রিক, হ্যাঁ, র মেটেরিয়াল থেকে আপনি ফাইবার বানাবেন, ফাইবার না, থ্রেড, থ্রেড, হ্যাঁ, সুতা বানাবেন। এটা নিয়ে কাজ করবি স্পিনিং। বিভিন্ন স্পিনিং মিল রয়েছে, ওইখানে যে যারা স্পিনিং স্পেশালিস্ট, তারা এটাকে প্রক্রিয়া করে সুতাতে আনবে। এখন সুতা থেকে আনার পরে ওইটাকে ফেব্রিক করবে, উৎপন্ন করবে নিটিং, হ্যাঁ, নিটিং সেকশন যেটাকে বলা হয়, বা নিটিং স্পেশালিস্ট অনেক রয়েছে। আলাদা টেক্সটাইলের আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে। টেক্সটাইলের মেজর হচ্ছে, প্রথমে রয়েছে স্পিনিং, স্পিনিং, হ্যাঁ, এগুলো হচ্ছে টেক্সটাইল, যারা টেক্সটাইল পড়বেন ওদেরকে মেজর সাবজেক্ট। স্পিনিং, তারপর হচ্ছে নিটিং। আবার নিটিং এর মধ্যে দুইটা পার্ট রয়েছে, নিটিং রয়েছে, তারপর উইভিং রয়েছে। আসলে যারা নিটিং পড়ে ওরা উইভিং ও পড়ে, মানে এই দুইটা মিলে একটা সেকশন। আরেকটা হচ্ছে ডাইং, আরেকটা রয়েছে গার্মেন্টস বা অ্যাপারেল। তাহলে টেক্সটাইলের মেজর সাবজেক্ট হচ্ছে স্পিনিং, নিটিং, ডাইং, অ্যাপারেল বা গার্মেন্টস। তো এই একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যেতে বিভিন্ন সেকশনের কাজ রয়েছে, বিভিন্ন স্পেশালিস্টের কাজ রয়েছে। এটার বিস্তর একটা আলোচনা। আজকে এই পর্যন্তই। সামনের দিনে আরো কটন নিয়ে আলোচনা করব। কটন নিয়ে আসলে অনেক আলোচনা দরকার, কারণ আমরা কোর জিনিসটা জানি না, কিভাবে র মেটেরিয়ালস থেকে ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত আমরা অনেকে জানি না, সাধারণ মানুষ। আমরা এটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।